বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি জুবেদা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস নিব। আমাদের আজকের বিষয় হচ্ছে ইতিহাস দ্বিপত্র, আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব তোমাদের একটু বলি। আমাদের যেহেতু আমরা ফরাসি বিপ্লব হচ্ছে আমাদের ইতিহাস দ্বিপত্রের বইয়ের পর দ্বিতীয় অধ্যায়। এখানে ফরাসি বিপ্লবের এই দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের এটা অনেকগুলো ধাপ আছে। আমি আজকে একটা ধাপ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ধাপ হচ্ছে এই পাঠে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা। আমরা আজকে জিনিসটাই দেখব, ফ্রান্সের বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থা, ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল, মূলত এটা আমরা শুধু দেখব। কারণ 1700 এই বিপ্লবটা হয়েছিল, এটা 1789 খ্রিস্টাব্দে এই ফরাসি বিপ্লবটা সংঘটিত হয়েছিল। শুধু পৃথিবী নয়, শুধু ফ্রান্সের এই বিপ্লব সারা পৃথিবীতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য একটা ঘটনা। এটাকে এই বিপ্লবকে আমরা বলতে পারি সাম্য, মৈত্রী, স্বাধীনতা স্লোগানকে সামনে রেখে এই বিপ্লব সংঘটিত হয়েছিল। তো চলো আমরা একটু দেখি এই ফরাসি বিপ্লবটা কী এবং এটা কীভাবে সংঘটিত হয়েছিল। এবং এর দেখবো যে ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনীতি কারণটা কেমন ছিল। তো এখানে আমরা এই পাঠ্য শিক্ষার্থী যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে। আমি তোদের আগে বলেছি এখানে অনেকগুলো ধাপ আছে। প্রথম হচ্ছে ফ্রান্সের প্রাক বিপ্লব, ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বর্ণনা অবস্থা। তারপর হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক কারণ বা পটভূমি কী ছিল, এরপর হচ্ছে ফলাফল, এবং এরপর শেষ হচ্ছে কি এছাড়াও এখানে অনেকগুলো ধাপ আছে, যেমন দার্শনিক ভূমিকা, তারপর ফরাসি ঘটনার প্রভাব, ফরাসি বিপ্লবের ফলাফল, এবং এরপর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের গণভোগ সংস্কার এবং ফরাসি বিপ্লবের চেতনা উদ্বুদ্ধ। আমরা পুরো বিশ্বে ফরাসি বিপ্লব কী ধরনের প্রভাব বিস্তার করেছে সেটা আমরা দেখবো। চলো আমরা দেখি ফরাসি বিপ্লবের মেন হচ্ছে আমাদের হচ্ছে ফরাসি প্রাক বিপ্লব ফ্রান্সের আর্থসামাজিক অবস্থা। আমি তোমাদেরকে এই বিপ্লবের আগে একটু কিছু বলি। এটা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে এই বিপ্লবটা সংঘটিত হয়েছিল ফ্রান্সে। যদিও এটা ফ্রান্সে সংঘটিত হয়েছিল, তথাপি পৃথিবীর ইতিহাসে এটা সর্বাধিক একটা উল্লেখযোগ্য ঘটনা। এটা ছিল, এটার মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই স্লোগানকে সামনে রেখে এই বিপ্লব সংঘটিত হয়েছিল এবং পুরাতন, জরাজীর্ণ, গতিহীন সমাজ ব্যবস্থাকে ভেঙে এক নতুন যুগের সূচনা করে। এই বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপের ইতিহাসের মোড় ঘুরে যায়, মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং আধুনিক যুগের সূত্রপাত হয়। এই বিপ্লব ফ্রান্সের স্বৈরাচারী পূর্বের রাজতন্ত্রস্থলে প্রতিষ্ঠিত হয় এবং সমাজতন্ত্রকে ভেঙে পুঁজিবাদী অর্থনীতির ধারা চালু হয়। ফরাসি বিপ্লবের প্রভাব এত বেশি ছিল যে এটি ফ্রান্সের সীমানা পেরিয়ে সমগ্র ইউরোপ তথা সমগ্র বিশ্বে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। এই বিপ্লব ইতিহাসে যুগের পর যুগ একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে সমাদৃত হয়েছে। আধুনিক ঐতিহাসিকরা এই বিপ্লবকে যুগ থেকে যুগান্তরে উত্তর নির্বিচ্ছিন্ন বিপ্লবী প্রভাব বলে চিহ্নিত করেন। সুতরাং আমরা আজকে এই বিপ্লব সম্পর্কে একটু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তোমার দ্বিতীয় অধ্যায়ে আছে। আমরা 2 সিলেবাস অনুযায়ী এটা আমরা আজকে শুরু করছি। তাহলে আমরা দেখি প্রাক বিপ্লব ফ্রান্সের অবস্থা কেমন ছিল। প্রি রিভলিউশন ফ্রান্স মানে প্রাক বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অবস্থা কেমন ছিল। কোনো সমাজ ব্যবস্থা যখন জরাজীর্ণ এবং গতিহীন হয়ে পড়ে, তখন সমাজের মধ্যে থেকে এমন এক শক্তি জেগে ওঠে যে শক্তির আঘাতে পুরাতন, জরাজীর্ণ সমাজ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, জেগে উঠে এক নতুন সমাজ ব্যবস্থা। সমাজের এই দ্রুত মৌলিক পরিবর্তনকেই বিপ্লব বলে। মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে শ্রেণী সংগ্রামই হলো বিপ্লবের বাহন। ফরাসি বিপ্লব সংগঠিতের পেছনে দীর্ঘযুগের জরাজীর্ণতা, শোষণ, বঞ্চনা, শ্রেণী বৈষম্য ছিল অত্যন্ত অন্যতম উপসর্গ। ফরাসির কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল ইতিহাসের সর্বাপেক্ষা পরিকল্পিত ঘটনা। ফরাসি বিপ্লব প্রসূত পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে হলে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় অবস্থা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন। তাহলে আমরা এই নেক্সট আমরা দেখবো যে এখানে কী কী কারণ ছিল এই বিপ্লবে, ফ্রান্সের কী কারণ, ফ্রান্সের অবস্থাগুলো কেমন ছিল। এই অবস্থার উপরে কিন্তু নির্ভর করতে এটার এই বিপ্লব সংঘটিত পেছনে এই কারণগুলো অবশ্যই আমাদেরকেই জানতে হবে। তো চলো আমরা যাই। প্রথমে আমরা দেখবো কী অবস্থা। প্রথমে দেখবো যে আমরা ফ্রান্সের সামাজিক অবস্থা, সমস্যাটা কেমন। দেখো ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থাটা কেমন ছিল। মধ্যযুগে সামন্তপ্রথার ফলে ইউরোপীয় সমাজে বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়, যার প্রভাব ফ্রান্সে পরীক্ষিত হয়। অষ্টাদশ শতকে ফ্রান্সের জনগণ 3 শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় শ্রেণী কৃষক ও বুর্জোয়া, বণিক এবং শিক্ষক, শ্রমিক সমাজ অন্য সম্প্রদায়। তাহলে আমরা 3টা দেখি। প্রথম হচ্ছে এখানে সমাজবাদ 3 ভাবে বিভক্ত ছিল। একটা প্রথম শ্রেণী ফার্স্ট স্টেট,
যা ওদের বলে যাদব সম্প্রদায় দ্বিতীয় শ্রেণী, সেকেন্ড স্টেট যাদের বলে অভিজাত সম্প্রদায়, এবং তৃতীয় শ্রেণী ছিল থার্ড স্টেট। এই থার্ড স্টেট ছিল কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিক সমাজের অন্যান্য সম্প্রদায়। প্রথম হচ্ছে যাজক সম্প্রদায়। প্রথম যে ফার্স্ট জেনারেশন যাজক সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2.5 কোটি বা 19 মিলিয়ন। এই জনসংখ্যার মধ্যে 1 ভাগ ছিল যাজক সম্প্রদায়। দেশের সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত এই যাজক সম্প্রদায়। প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 1,30,000। যাজক শ্রেণী আবার দুই ভাগে বিভক্ত ছিল, উচ্চ যাজক বা বিশপ এবং নিম্ন যাজক। 1789 খ্রিস্টাব্দে উচ্চ যাজক বা বিশপের সংখ্যা ছিল 139 জন। এরাই গির্জার আয়ের সিংহভাগ এবং অন্যান্য সুবিধা ভোগ করত। নিম্ন যাজকরা কিছুই পেত না, ফলে উচ্চ যাজকদের প্রতি নিম্ন যাজকরা ঘৃণা প্রদর্শন করত। অত যাজক ছিল একটি বৃত্তি, কেউ যাজক হয়ে জন্মত না, কিন্তু ফ্রান্সের আইন তাদের শ্রেণী বলে গণ্য করে আলাদা ভোটদানের অধিকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। তাহলে আমরা এখান থেকে সমাজ তিনভাবে বিভক্ত। একটা হচ্ছে প্রথম শ্রেণী, ফার্স্ট স্টেজ বলবো, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। এবার দেখো অভিজাত সম্প্রদায় কারা। অভিজাতরা গোটা সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। এদের সংখ্যা ছিল 3,50,000, যা দেশের মোট জনসংখ্যার 3 ভাগ। অভিজাতরা নিজ সম্প্রদায়ের স্বাতন্ত্র্য অধিকার রক্ষা অত্যন্ত যত্নবান ছিল। তারা অবাধ ও রক্ত সঞ্চালনের পক্ষপাতী ছিল না। তার ধারণা এতে বংশগত সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তারা নিজ সম্প্রদায়ের বাইরে বিবাহ করতো না। কয়েক মস্তিষ্কের শ্রম দ্বারা জীবিকা অর্জনের কাজকে তারা নিন্দনীয় মনে করত। আলস্য, অবসর সময়, ভোগবাদী বিলাসী জীবনযাপন ছিল তাদের নিয়ম। অভিজাতদের দাবি ছিল যে তারা মধ্যযুগে ফ্রান্স বিজয়ীদের বংশধর, সে তারা বিশেষ অধিকার ভোগ করবে, এটাই স্বাভাবিক। রাও ছিলেন এই বিজেতাদের বংশধর। অভিজাত শ্রেণী বংশগতভাবে তাদের এই বিশেষ অধিকারগুলি সযত্নে ভোগ করত। ফরাসি বিপ্লবের দার্শনিক মন্টেস্কো অভিজাতদের পরিচিতি গিয়ে বলেছেন, যারা আর সঙ্গে সাক্ষাৎ করতে পারে, মন্ত্রীর সাথে বাক্যালাপ করতে পারে, যাদের বংশকলিন্য আছে এবং ঋণ পেনশন, তারাই অভিজাত। খুবই সুন্দর একটা কথা। আমরা পরে দার্শনিকদের ভূমিকাগুলি পড়বো, ফরাসি বিপ্লবের দার্শনিক ভূমিকাগুলি কি ছিল। এরপর হচ্ছে তৃতীয় শ্রেণী। যাজক এবং অভিজাত ছাড়া ফ্রান্সের বাকি লোক ছিল তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর লোকেরা সব শ্রেণী বা সমজীবিকাভুক্ত ছিল না। বিভিন্ন স্তরের লোকেরা একত্রে তৃতীয় শ্রেণীভুক্ত হয়। ধনী বুর্জোয়া থেকে দিনমজুর ভব করে সকলেই তৃতীয় শ্রেণীর লোক। এদেরকে বলতো অধিকারহীন শ্রেণী, অথচ করের বোঝা এদেরকেই বহন করতে হতো। এদের মধ্যে নানান বিরোধ ও ব্যবধান থাকা সত্ত্বেও বিপ্লব প্রাককালে নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়। তৃতীয় শ্রেণীর মুখপাত্র ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী। বুর্জোয়া বলতে সাধারণত বুঝে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণী, কিন্তু ফরাসি বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী অর্থের মালিক ছিল না। মধ্যযুগে যারা বাগ বা শহর উপকণ্ঠে বসবাস করে ব্যবসা বাণিজ্য, শিল্প, কারিগরি জীবিকায় নির্ভর করত, তাদেরকে বলা হতো বার্জাস বা বর্গের অধিবাসী। এই বার্জাস থেকে আধুনিক বুর্জোয়া কথাটির উদ্ভব হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো বুর্জোয়াটা কারা। বুর্জোয়া বলতে এখানে আমি খুব একটা সুন্দর একটা কথা আছে, বুর্জোয়া বলতে সাধারণত বোঝায় পুঁজিবাদী, কিন্তু ফরাসি বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী অর্থের মালিক ছিল না। মধ্যযুগে যারা বার্গ বা শহরের উপকণ্ঠে বসবাস করে ব্যবসা বাণিজ্য, শিল্প, কারিগরি দ্বারা জীবিকা নির্বাহ করত, তাদেরকে বলা হতো বুর্জোয়া বা বার্গের অধিবাসী। এই বার্জাস কথাটি আধুনিক যুগে বুর্জোয়া কথাটির উদ্ভব হয়। শহরবাসী, ধনী, বণিক, দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে, শিক্ষিত সকলেই বুর্জোয়া। বুর্জোয়াদের মধ্যে আর্থিক সচলতার পার্থক্য থাকলে বংশকলিন্য ছিল না। বুর্জোয়াদের অনেক সম্পদশালী, শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের রাষ্ট্রীয় মর্যাদা ছিল না। বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী ছিল সমাজের সর্বাপেক্ষা অসন্তুষ্ট শ্রেণী। ফরাসি বিপ্লব শ্রেণীতে এই অসন্তুষ্ট বুর্জোয়া শ্রেণীর অবদান সবচেয়ে বেশি। তৃতীয় শ্রেণীর বৃহৎ ছিল শ্রমজীবী সম্প্রদায়। এরা ছিল ফরাসি সমাজের সবচেয়ে নিগৃহীত। কৃষকদের মধ্যেও নানা স্তর ছিল, কেউ স্বাধীন কৃষক, কেউ বর্গাচাষী, কেউ প্রান্তিক কৃষক। অভিজাত বুর্জোয়া সকলের চোখে কৃষক ছিল নিম্ন শ্রেণী, নিরক্ষর ও বর্বর। তারা মনে করত যে উচ্চ শ্রেণীর খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্ম। ভূস্বামীদের জমি চাষাবাদ, কৃষকরা যে ফসল পেত তার 80 ভাগ লাভ করত ভূস্বামী, চার্জ ও রাজা। কৃষকদের মোট উৎপাদনের 1.4 চার্জের জন্য প্রদান করতে হতো। এছাড়া তাদের নানা ধরনের কর প্রদান করতে হতো, যেমন ভূমিকর, আয়কর, লবণ কর, প্রমোদ কর, শ্রমকর ইত্যাদি। ভূমিকর ধার্যে কোনো সুনির্দিষ্ট হার না থাকে, কৃষকরা নির্যাতিত হতো। আয়করের পরিমাণ ছিল মোট উপার্জনের 5 ভাগ। লবণ কর কৃষকের জন্য বিরাট ভুয়া ছিল। 7 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে একটি নির্দিষ্ট পরিমাণ লবণ সরকার নিকট থেকে স্বাভাবিক মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ক্রয় করতে হতো। রাস্তাঘাট, পোল, সাঁকো নির্মাণ ও সংস্কারের জন্য কৃষকদের বাধ্যতামূলক শ্রম দিতে হতো। এই সকল কর, শ্রম এবং অন্যান্য অর্থ প্রদানের পর কৃষকের যা অবস্থা তা দ্বারা জীবন চলত না। তারা অনাহারে মানবেতর জীবনযাপন করত। সিডি হ্যাজনের মতে সব কর দেওয়ার ফলে
কৃষকরা প্রায় নানাহার দিন কাটত। বহু বছর ধরে কৃষকরা নানাভাবে শোষিত হচ্ছিল। এই শোষণ এমন পর্যায়ে ছিল যে বিত্তমানদের পোষা কবুতর, হরিণ, অন্যান্য প্রাণীদের খাবারের জন্য কোনো কৃষক জমি বেড়াইতে পারত না। কখনো কখনো বিত্তমানরা দল বেঁধে ঘোড়ায় চড়ে ফসলের ক্ষেত মারিয়ে শিকারের সন্ধান করত। এইসব অপচয়ের কোনো প্রতিকার কৃষকরা পেত না। এই শোষণের ফলে কৃষক শ্রেণীর মধ্যে গভীর অসন্তোষ ছিল। নেপোলিয়ন বলেছেন, সামাজিক অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র। তাহলে আমরা দেখি যে কৃষকদের কোনো ধরনের কোনো সম্মান বা ওদের ছিল না। এরপর দেখি আমরা অর্থনৈতিক অবস্থা। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। সরকার ঋণভাবে জর্জরিত ছিল। 1800 থেকে ফ্রান্সের কৃষি নির্ভর অর্থনীতি ছিল ভঙ্গুর। ফ্রান্সের 2,50,00,000 লোকের মধ্যে 10 লক্ষ কৃষিকাজে জড়িত ছিল। শিল্পের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ ছিল না। কৃষির আধুনিকরণের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের ছিল না। 1788 খ্রিস্টাব্দ থেকে পরপর 5 বছর শস্যহানি, আলুর ফসলের ক্ষতি, খাদ্যশস্যের দাম ঊর্ধ্বগতি, দিনমজুরি অর্থনীতি সংকটকে আরও তীব্র করে। এর জন্য ফ্রান্সের বুর্জোয়া সরকারের গৃহীত ভুল অর্থনৈতিক পদক্ষেপই দায়ী ছিল। নিম্নে বুর্জোয়া কয়েকটি অর্থনৈতিক পদক্ষেপ তুলে ধরানো। কর ব্যবস্থা। এই সময় ফ্রান্সে 3 ধরনের কর ব্যবস্থা প্রযোজ্য ছিল: টেইলি বা সম্পত্তি কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভেটিয়াম বা সম্পত্তি কর। এছাড়া পরোক্ষ কর হিসেবে ছিল লবণ কর, আবগারি শুল্ক, দলিলপত্রের কর, আন্তঃপ্রাদেশিক শুল্ক, ধর্মকর, জন্ম মৃত্যু নিবন্ধন কর ইত্যাদি। যাজক ও অভিজাত সম্প্রদায় যারা জাতীয় সম্পদের 40% মালিক ছিল তারা সম্পত্তির কর দিত না। যাজক সম্প্রদায় পৌসি চুক্তি 1715 খ্রিস্টাব্দ অনুযায়ী স্বেচ্ছায় কর দিত, যা না দেওয়ারই নামান্তর। অভিজাতরাও নানাভাবে কর দিত। তিনটি প্রত্যেক কর অন্য কর তৃতীয় শ্রেণীর ঘাড়ে পড়ত। সুতরাং যাজক যাদের কর প্রদানের ক্ষমতা ছিল না, অভিজাত যাদের কর প্রদানের ক্ষমতা ছিল তারা কর প্রদান থেকে অব্যাহতি ভোগ করত। আবার যাদের কর প্রদানের ক্ষমতা ছিল না, যারা বুর্জোয়া, কৃষক, শ্রমিক, তাদের কর বোঝা বহন করতে হতো। এই জন্য ঝাঁসকে ভুল অর্থনৈতিক ব্যবস্থা একটি প্রকাণ্ড জাদুঘর বলা হতো। আবার ইন্টেন্ডেন্ট নামে যে রাজস্ব কর্মচারীরা কর আদায় করত তারা ছিল অমিতব্যয়ী ও দুর্নীতিপরায়ণ। ফলে যেটুকু কর আদায় হতো তারা সেভাবে রাজকোষে জমা হতো না। তাহলে আমরা অর্থনৈতিক দেখতেছি, অর্থনৈতিক ব্যবস্থা আমরা 3 ধরনের কর ছিল: ক্যাপিটেশন, আর হচ্ছে কি ভেটিয়াম। হ্যাঁ, এছাড়া পরোক্ষ ছিল লবণ কর। তা এখানে আরো কর ছিল: লবণ কর, আবগারি শুল্ক, দলিলপত্র কর, আন্তঃপ্রাদেশিক শুল্ক কর, ধর্মকর, জন্ম ইত্যাদি। যাজক সম্প্রদায় যারা তাই এখানে আমরা দেখলাম কি, যদি কর দিত সে করটা সিংহভাগই জমা হতো না। জমা হতো কোথায়? রাজকোষে জমা হতো না। সরকার রাজ পরিবারের অপচয়। ফ্রান্সের মধ্যে 8টি অন্ধকার দিক ছিল সরকার রাজ পরিবারের অপব্যয়। সরকারের রাজস্ব খাতে যা আয় হতো তা দিয়ে কর্মচারী বেতন, যুদ্ধের খরচ, রাজপরিবারের ব্যয় নির্বাহ করা যেত না। ফ্রান্সের রাজা ও রাজ পরিবার কি ধরনের অমিতব্যয়ী ছিল তা গুরুয়েনে বর্ণনা দেখা যায়। তিনি বলেছেন, ভাইসরয়ের রাজসময়ে 18,000 কর্মচারী নিযুক্ত ছিল। এদের মধ্যে 16,000 কর্মচারী কেমন রাজপ্রাসাদের কাজে নিয়েছিল। ষোড়শ-লুই এর রানী মারিয়া আতোয়াই এর খাস চাকরের সংখ্যা ছিল 500 জন। রানী নিত্য নতুন যৌগসভা পোশাকের জন্য পানির মতো অর্থ খরচ করত। ভার্সাই রাজপ্রাসাদ ছিল জাঁকজমকপূর্ণ বিলাসিতে পরিপূর্ণ এক স্বর্ণপুরী। রাজ পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে এবং যুদ্ধের খরচ মেটাতে সরকারের প্রচুর অর্থ ঋণ করতে হতো। ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধের জন্য ব্যয়ের 100 কোটি লিব্র ঋণ করতে হয়। 1788 খ্রিস্টাব্দে ঋণের সুদ দাঁড়ায় 31 কোটি 80 লক্ষ লিব্রা। মুদ্রিত মার্কেন্টাইন। অষ্টাদশ শতকে দক্ষিণ আমেরিকায় 58,000 মেট্রিক টন রূপা এবং 19,000 মেট্রিক টন সোনা ইউরোপে আমদানি করা, যার অনেকটা ফ্রান্সে প্রবেশ করে। এতে ফ্রান্সের মুদ্রাস্ফীতি দেখা দেয়। জিনিসপত্রের দাম বেড়ে যায়। অন্যদিকে ফসলের জন্য খাদ্যের দামও বাড়ে, কিন্তু শ্রমিকের মজুরি বাড়েনি। ফলে খাদ্যের জন্য দণ্ড আরম্ভ হয়। বাংলাদেশের মাধ্যমে সংরক্ষণ অনুযায়ী খাদ্যশস্য বাইরে রপ্তানি করা নিষিদ্ধ ছিল। খাদ্যশস্য রপ্তানি বিক্রি নিষিদ্ধ থাকায় খাদ্যের ন্যায্য দাম পাওয়া যেত না। সরকার মনে করত কৃষকরা উদ্বৃত্ত খাদ্য দেশের বাইরে রপ্তানি করলে দেশের খাদ্য দেখা দিবে। মার্কেন্টাইন বাজারে বিশেষ করত যে বিদেশি সম্প্রদায়ের সীমিত, সুতরাং অবৈধ খাদ্য বা আমদানি রপ্তানি করলে সম্পদ ফুরিয়ে যাবে। এই কারণে অন্য দেশে অবাধ বাণিজ্য চালাতে পারে না। ফিজু ক্যাপ। মার্কেন্টাইনের বিরুদ্ধে ফিজু ক্যাপ দিয়ে অর্থনীতিবিদরা তীব্র প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, শিশু সম্পদের সীমাবদ্ধতা নেই। যতই খাদ্য শিল্প উৎপাদন বাড়বে ততই সম্পদ বৃদ্ধি পাবে। সুতরাং যতই ব্যবসা বাণিজ্য চলবে ততই মঙ্গল। তারা বোঝা মার্কেন্টাইন বাণিজ্য সংগঠনের ফলে বাণিজ্যের মন্দা দাঁড়িয়ে পড়েছে। ফিজু ক্যাপ অর্থনীতিবিদদের জড়ালো যুক্তির ফলে শতকের শেষের দিকে মার্কেন্টাইন করেছে, কিন্তু ইউরোপীয় শাসকরা আজও মার্কেন্টাইন বাজারের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। ক্যামব্রিজ ঐতিহাসিক জর্জ রুডের মতে
1750 সাল থেকে 1768 যুদ্ধ পর্যন্ত প্যারিস লায়ন্স বড়ি শহরে রুটির দোকান চলে। পূর্ব সরকার এই সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়। অর্থ সংকট থেকে মুক্ত হওয়ার উপায় না দেখে 16 শতকে অবশ্যই পাশে চলায় 1789 খ্রিস্টাব্দে ইস্টের জেনারেল জাতীয় সভার অধিবেশন ডাকেন। এই প্রায় 200 বছর এই অবস্থান পূর্ব সীমান্তে দুর্বলতা প্রকাশ পায়। পূর্ব শ্রেণী এই সুযোগ নিয়ে তৃতীয় শ্রেণীর মাধ্যমে বিপ্লব আরম্ভ করে। এবারে রাজব্যবস্থা। বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজব্যবস্থা ছিল খুবই শোচনীয়। রাজা 14 লুই ফরাসি রাজতন্ত্রকে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করে। 1614 খ্রিস্টাব্দের পর থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে কোনো পার্লামেন্ট আহ্বান করা হয়নি। এর ফলে রাজাই ছিলেন সকল ক্ষমতার উৎস। জনগণের নিকট থেকে আদায় কিন্তু রাজস্ব সবটুকু রাজা নিজের প্রাপ্য বলে মনে করতেন। এসব নির্ধারণ করা হলো। 18 শতকে ফ্রান্স ও ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। স্বৈরাচারী রাজতন্ত্র ছিল এইভাবে শাসনপদ্ধতির বৈশিষ্ট্য। রাজ্যকে রাজার ব্যক্তিগত কিংবা রাজবংশপতি বলে মনে করা হতো। ফ্রান্সের রাজা 14 লুই রাজতন্ত্রকে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেন। এই যুগে রাজারা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন। তারা মনে করতেন রাজ্য শাসন করার জন্য ঈশ্বর তাদের প্রেরণ করেছেন। তাদের কাজের জন্য তারা ঈশ্বরের নিকট জবাবদিহি করবেন, মানুষের নিকট নয়। ঈশ্বর প্রদত্ত ক্ষমতার উপর নির্ভর করে 14 লুই ফ্রান্সের সমগ্র ক্ষমতার অধিকার হন। তিনি ঘোষণা দেন, আই এম দ্য ল, আই এম দ্য স্টেট। আমি আইন, আমি রাষ্ট্র। প্রতিনিধি সভা না থাকে ফ্রান্সের রাজা তাদের ইচ্ছে মতো সাম্রাজ্য পরিচালনা করতেন। ফরাসি রাজশক্তি শুধু অধিকারী কথা ভাবতো না। এই জন্য রাজশক্তির কোনো যোগাযোগ ছিল না। রাষ্ট্রের সাথে যোগাযোগ ছিল যাজক ও অভিজাতদের। তারা সরকারি ক্ষমতা ভোগ করত। ফরাসি অভিজাতরা দাবি করত যে তারা রাজার সমশ্রেণীভুক্ত। সুতরাং দেশের শাসন ক্ষমতা তারা সাহায্য করার জন্য মতো। তাছাড়া তারপর থেকে ফরাসির পূর্বে তারা 14 তারিখ তাদের সঙ্গে তারা রাজাকে সাহায্য করার মতো অধিকারী। তাহলে দেখো প্রথমে হচ্ছে 14 লুইটা, উনি 1743 থেকে 1715 ছিলেন। রাজতন্ত্রকে পরিণত করেন। এই যুগে রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি মনে করেন। তারা রাজ্য মনে করতেন রাজ্য শাসন করার জন্য ঈশ্বর তাদেরকে প্রেরণ করেছেন। তাদের কাজের জন্য তারা ঈশ্বরের নিকট জবাবদিহি করবেন, মানুষের নিকট নয়। ঈশ্বর প্রদত্ত ক্ষমতার উপর নির্ভর করে 14 লুই ফ্রান্সের সমগ্র ক্ষমতার অধিকার হন। তিনি ঘোষণা দেন, আই এম দ্য ল, আই এম দ্য স্টেট। প্রতিনিধি সভা না থাকায় ফ্রান্সের রাজারা তাদের ইচ্ছে মতো সাম্রাজ্য পরিচালনা করতেন। ফরাসি রাষ্ট্র শুধু অধিকারের কথাই ভাবতো, কথা ভাবতো না। এই জন্য রাজাদের প্রজাদের সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ ছিল না। রাষ্ট্রের যোগাযোগ ছিল রাজক ও অভিজাতদের। তারা সরকার ক্ষমতা ভোগ করতো। ফরাসি অভিজাত দাবি করতো যে তারা রাজার সমশ্রেণীভুক্ত। সুতরাং দেশ শাসনের ক্ষেত্রে তারা রাজাকে সাহায্য করার জন্মগত অধিকারী। শাসকের অযোগ্যতা। 14 লুইয়ের পরবর্তী শাসকগণ, বিশেষ করে 15 লুই, 16 লুই ছিল অযোগ্য, বিলাসপ্রিয়, রমণীরঞ্জন উপবর্তনের ব্যবহৃত। ফরাসির পূর্বে ইউরোপীয় ইতিহাসে ইউরোপীয় রাজ্যে কেবল ছেড়েছেন তা নয়, তাদের রাজ্যিক অবনতি ছিল সীমাহীন। ধর্ম ও রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি গ্রহণ প্রতিরোধ কোনো ব্যবস্থা ছিল না। রাষ্ট্রপতি বলতেন, আমি যা করি তাই আইন। বুড়াদের রাজকীয় অভিজাত শ্রেণীর রাজার ক্ষমতা হস্তান্তর করায়। তাছাড়া পার্লামেন্টের বিচারকগণ ছিলেন অভিজাত শ্রেণীর, যার কারণে অভিজাতদের বিরুদ্ধে রাজা কোনো আইন রচনা করতে পারত না। গির্জাগুলি ছিল স্বয়ংশাসিত, রাজা গির্জার অভ্যন্তরীণ শাসনে হস্তক্ষেপ করতে পারত না। ফ্রান্সের রাজারা নিজেদের ঐশ্বরিক ক্ষমতাবাদী মনে করলেও বাস্তবের ক্ষমতা ছিল সীমিত। ঐতিহাসিক ডেভিড টমসনের মতে ফরাসি রাষ্ট্র আসলে সামন্ত রাজতন্ত্র। আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধাকারী ফ্রান্সের আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না। সন্ধি চুক্তি পারস্পরিক সম্বন্ধ লঙ্ঘন করা হতো। রাজ্য বিস্তার তরঙ্গ রাষ্ট্র পরামর্শের উদ্দেশ্য। শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করতে সবাই থাকতো। রাশিয়া রাজা ফেডারিক ডিগ্রেড ইত্যাদি এরকম যা দখল করো যা ফিরিয়ে না হয়। ফরাসি বিভাগকালে ইউরোপীয় রাষ্ট্রগুলো, বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ইতালি, স্পেন, ইংল্যান্ড প্রভৃতি রাষ্ট্রের রাজনৈতিক সংগঠন খুবই দুর্বল ও অকর্মণ্য হয়ে পড়ে। এবার দেখো আমরা ধর্মীয় ব্যবস্থা দেখবো। ফরাসি বিপ্লবের পূর্বে অবস্থাকে মানুষের উৎকর্ষ যুগ বা জ্ঞান বিজ্ঞানের যুগ বলা হতো। এই যুগে বিজ্ঞান পদ্ধতির মানদণ্ডে রাজনীতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান সহ ধর্মের আলোচনার সূত্রপাত হয়। নীতির অধিকতার ক্ষেত্রে ধর্মের উপর দার্শনিক চিন্তাধারার প্রভাব দেখা দেয় এবং মানবিক সমাজে মানবতার সমাজ ধর্মের বিকাশ শুরু হয়। 5ম শতাব্দীতে সেরাসা বা নবজাগরণের মধ্যে যুক্তিবাদী, অনুসন্ধানী ও সমালোচনামূলক দৃষ্টি ছিল। ধর্মের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। দার্শনিক মধ্যে হলো যুক্তিবাদের ভিত্তির উপর মানুষের ধর্মভিত্তিক জীবনযাত্রা পরিচালনা করা, মানুষের কল্যাণ সাধন করা এবং সকল মানুষের সমাজকে দায় প্রতিষ্ঠা করা। তাদের এই আদর্শ ও মতবাদ ক্রমশ প্রসার লাভ করতে থাকে। পরিষ্কার বলা যে ফরাসি বিপ্লবের প্রাককালে সমগ্র ইউরোপে সনাতন শাসন পদ্ধতি চালু ছিল। এই প্রথা অনুযায়ী রাজাদের স্বৈরাচারী মনোভাবের জন্য প্রজাদের অধিকাংশ রাজাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিল। কিন্তু ফ্রান্স ছাড়া আর কোনো দেশে বিপ্লব সংঘটিত হওয়ার সময় হয়নি।
সুযোগ হয়নি। যখনই ফ্রান্সে সদস্য হিসেবে বিপ্লব করে, এই বিপ্লব প্রতিহত করে, যখনই ফ্রান্সে এই বিপ্লব ঠিক প্রতিহত করার মতো কোনো শক্তি ফ্রান্সের বাসা ছিল না। আর যদি ফ্রান্স আর অন্য দেশ বিপ্লব সংঘটিত হতো, তাহলে ওই একই রূপই দাঁড়াতো। তা দেখো আমরা এখন আসছি ধর্মীয় অবস্থা। তা ধর্মীয় যদি বলে কি, ওরা বলতো যে বিজ্ঞান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফার্স্ট আমরা 3 দিনই দেখলাম। আমি একটু আসতেও বলে তোমাদের বোঝাতে দিতাম। তাহলে আমরা প্রথমে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা। এখন আমি তোমাদের ধর্মীয় অবস্থা বললাম কীরকম ওদের জ্ঞান বিজ্ঞান যদি বলতো যে অবস্থাকে মানুষ উৎকর্ষ যুগ জ্ঞান যুগ বলতো, এই যুগে বিজ্ঞান যুগ মানদণ্ড, রাজনীতি, অর্থ, সমাজ বিভিন্ন ধরনের রাজনৈতিক সূত্রপাত থেকে ধর্মের উপর নতুন দার্শনিক চিন্তার প্রভাব দেখা দেয় এবং মানবতার সমাজে ধর্মের বিকাশ শুরু হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, 50 শতকে স্বৈরাচার জগনের মধ্যে যুক্তিবাদী ও সন্ধি সমাজের মধ্যে শিশুর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। দার্শনিক দাবি ছিল দার্শনিকদের মধ্যে ছিল যুক্তবাদের ভিত্তির উপর মানুষের ধর্মভিত্তিক জীবনযাত্রা পরিচালনা করা, মানুষের কল্যাণ সাধন করা এবং সমাজের সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠার দাবি প্রতিষ্ঠা করা। তাদের আদর্শ ও মতবাদ ক্রমশ প্রসার লাভ করতে থাকে। পরিশেষে বলা যায় ফরাসি বিপ্লবের প্রাক্কালে সমগ্র ইউরোপে সনাতন ধর্মমতে চালু ছিল। এই পথ অনুযায়ী আদেশের মনোভাবের জন্য তাদের অধিকাংশই আদের বিরুদ্ধে বিক্ষত ছিল, কিন্তু ফ্রান্সরা আর কোনো দেশে বিপ্লব ঘটার সুযোগ হয়নি। যখনই ফ্রান্সের সদস্য হিসাবে বিপ্লব ঘটে এবং এই বিপ্লব ঢেউ প্রতিহত করার মতো কোনো শক্তি ফ্রান্সের বাংলাদেশের মতো ছিল না, তাদের যদি ফ্রান্স ছাড়া অন্য কোনো দেশে আর যদি ফ্রান্স সংগঠিত, তাহলে ওই একই রূপই দাঁড়াতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাবছিলাম যে মার্চের পরেই আমাদের কলেজগুলো খুলবে এবং তোমাদের আমার আবার শিক্ষা ক্লাসরুমে দেখা হবে, কিন্তু আমাদের আবার এই মার্চ মাসের পরেই কিন্তু আমাদের করোনা ভাইরাস পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আবার নতুন করে আমাদেরকে অনলাইনে ক্লাসে আসতে হলো এবং তোমাদের সাথে ক্লাস নিতে হলো। কিন্তু আমরা আশা করি সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হবে। আজকে এই পর্যন্ত বলে আমি আমার ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস তোমাদের দেখা হবে, কিন্তু আমি এখানে তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের বিপ্লবী ফ্রান্সের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা তোমরা একটু ভালোভাবে পড়বে। আমাদের এর উপর আরও 3টে ক্লাস থাকবে আমাদের এই চ্যাপ্টারটার উপর। এটা হচ্ছে আমাদের ইতিহাস জীবনের বইটার দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা পরপর ক্লাসগুলো দেখবো এবং এখন আমাদের এবার তোমাদের ক্লাস শেষ করছি। এবার তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং কোনো কাজ ছাড়া বাইরে বের হবে না। আর যদি বাইরে বেরিয়ে হতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে বেরোতে হবে এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, ভালো থাকে, এই দোয়াই, এই কামনা, এই দোয়া করে তোমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।